আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উপন্যাস কথক বাই তামান্না থেকে তামান্না বলছি। শুরু করছি আজিব দাস্তান হ্যাঁ এর ২৮তম পর্বটি। ক্লাস শেষ হতেই তটিনী সোজা চলে এসেছে বাংলা বাজারে। দুপুরের তপ্ত রোদ তো আছেই, একই সাথে দুনিয়ার সব মানুষ বোধহয় এই পুরান ঢাকাতেই থাকে। তটিনী ভিড়ভাট্টার ভীষণ বিরক্ত বোধ করল, কিন্তু এসব পাত্তা দেওয়ার সময় ওর নেই। বেশ কিছু বই আর খাতা কেনা জরুরি, বিশেষ করে ওর নিজের একটা বই আর খাতা কেনার পাশাপাশি তাহসিনের জন্য কেমিস্ট্রি হাজারি নাগের আর বায়োলজি আজিবুর স্যারের বই ফ্রেশের কলম কিনতে এসেছে। ওর কাছে জমানো ১৮০০ টাকা ছিল। ওসমান হাওলাদারের ওপর প্রচণ্ড রেগে আছে বলে ওনার কাছ থেকে টাকা চেয়ে নিজের সেলফ রেসপেক্ট কমাতে চায়নি। খাতাপত্র কলম আর বইয়ের দাম জিজ্ঞাসা করতেই দোকানদার ক্যালকুলেটারে খটখট করে হিসাব কষে জানালো বিল এসেছে প্রায় ২৩৫ টাকা। শুনেই তটিনী বোকা বনে গেল। ও পুরো ব্যাগ ঘেটেও বাড়তি একটা টাকাও বের করতে পারল না। খানিকটা অপ্রস্তুত হয়ে দোকানদারকে বলল, মামা, আপনি আমাকে শুধু অক্ষরপত্রের বই, ১ প্যাকেট কলম আর খাতাগুলো দিন। গাইডনটা আজকে আর নেব না। দোকানদার হিসাব পাল্টে বলল, তাহলে দাম আইব ১৫৮০ টাকা মামা। তটিনী একটু দরদাম করার চেষ্টা করলো। ৮০ টাকা কম রাখেন না মামা, ১৫০০ টাকা দিই। দোকানদার দুদিকে মাথা নাড়ল। না মামা, লস হয়ে যায়, বাজারের যে অবস্থা। আচ্ছা, ১৫৫০ রাখেন, এবার তো অন্তত দিন। দোকানদার প্রাণ খোলা হেসে বলল, ৩০ টাকা তো কলমেরই দাম, কলমের দামও রাখবো না। তটিনী একটু মুখ গোমড়া করে বলল, আচ্ছা দিন, এতগুলো জিনিস কিনলাম একসাথে, একটু তো কমিয়ে রাখতে পারতেন। কমায়ও রাখছি মামা, লস দিয়ে তো আর বেচন যায় না। আরও কম রাখা যেত না। তটিনীর কথাটা শেষ হওয়ার আগে পাশ থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। গাইটনের প্রিমিয়াম প্রিন্টটা হবে? কণ্ঠটা শুনে তটিনী চমকে পাশে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে সাদমান। সাদমানকে এখানে দেখে তটিনীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ও হাত নেড়ে বলল, হাই সাদমান। সাদমানও তটিনীকে দেখে বেশ অবাক হলো। সহসাই ও ভ্রুজোড়া কুচকে বলল, হ্যালো, কী অবস্থা তোমার? এখনও বাসায় যাওনি? না, ওই যে তাসুর জন্য, আমার ভাইয়ের জন্য কিছু বই আর খাতা কেনা ছিল, তাই চলে এলাম। সাদমান চারপাশের ভিড়ের দিকে তাকিয়ে বলল, তা এত দূর থেকে কেনার কি দরকার ছিল? তোমাদের বাসার কাছাকাছি কোনো লাইব্রেরি নেই? তটিনী একটু ঠোঁট উল্টে বলল, শুনেছিলাম এখানে নাকি দাম একটু কম, কিন্তু এসে দেখছি এই মামা অনেক বেশি টাকা রাখছে। দোকানদার আবার হেসে বলল, না মামা, ঠিকঠাক দামই রাখছি, ১৫৮০ আইছে, ১ টাকাও বাড়তি রাখি না ওনার কাছে। সাদমান আর কী বলবে, ও চুপ করে থাকে স্ত্রী মনে করলো। মেয়ে মানুষের কাজই বোধহয় কেনাকাটা করতে গেলে কথায় কথায় বার্গেনিং করা। সোনারার সাথে যখনই ও আর সায়েম বের হতো, সোনারার দামাদামি শুনলে দুই ভাইকেই ভীষণ লজ্জা পেতে হতো। সাদমান আর কথা না বাড়িয়ে দোকানদারকে বলল, আচ্ছা, গাইটনের প্রিমিয়াম প্রিন্টটা দেখান তো। হইব মামা, খারান, ওনারে বিদায় দিয়ে নেই আগে। সাদমান বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলো। দোকানদার যখন তটিনের কেনা বইগুলো একটা বড় পলিব্যাগে ভরে ওর হাতে দিল, তারপর সাদমানকে গাইটন দিল। তখন তটিনী আবার বলল, মামা, ওই বইটা আলাদা করে তুলে রাখেন, আমি আগামীকাল এসে নিয়ে যাব। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে সাদমান জিজ্ঞেস করলো, কী বইয়ের কথা বলছো? গাইডনই, তবে লোকাল প্রিন্টটা। তো আজ নিলে না কেন? তটিনী খানিকটা অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলল, আসলে টাকা একটু শর্ট পড়ে গেছে, তাই ভাবলাম কালকে এসে নিয়ে যাব। সাদমান এক মুহূর্তও না ভেবে পকেটে হাত দিল। আমার কাছে টাকা আছে, আমার থেকে নাও। না লাগবে না, আমি কালকে এসে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আরে কিনতে যখন চেয়েছিলে নিয়েই নাও না, আবার কালকে কষ্ট করে আসবে। না না প্লিজ সাদমান, আমি কালকে এসে নিয়ে যাব। তটিনী বেশ জোর গলায় বলল, আরে বাবা, আমার কাছে এক্সট্রা টাকা আছে তো, নাও না। না সাদমান প্লিজ, এভাবে ভালো দেখায় না। সাদমান নাছোড়বান্দা, ও বলল, ধারের মতোই নাও না হয়, পরে আমাকে রিটার্ন করে দিও। তটিনী তবুও ইতস্তত করে বলল, তুমি হলে থাকো সাদমান, তোমার নিজেরও তো সুবিধা অসুবিধার ব্যাপার আছে। সাদমান ওর কোনো বারণই শুনল না। ও পকেট থেকে মানিব্যাগ বের করে ওখান থেকে ১০০০ টাকার দুটো চকচকে নোট বের করে দোকানদারের দিকে বাড়িয়ে দিল। গম্ভীর গলায় বলল, আমার বইয়ের দাম আর ও যে বইটা চাইলো ওটার দাম রেখে বাকি টাকাটা দিন, আর বইগুলো আলাদা একটা ব্যাগে প্যাক করে দিন। দোকানদার টাকাটা নিয়ে গাইটনের লোকাল আর প্রিমিয়াম দুটো বইটাই আলাদা আলাদা পলি ব্যাগে ঢোকাতে লাগলো। তটিনী চরম দ্বিধায় পড়ে গেল। ও কপালে গভীর ভাঁজ ফেলে
ও একটু ক্ষুদ্র স্বরে বলল, আমি কিন্তু তোমাকে নিষেধ করেছিলাম সাদমান। সাদমান দোকানদারের ফেরত দেওয়া টাকাগুলো পকেটে গুঁজে নিল, এক হাত পকেটে ঢুকিয়ে সহজ ভঙ্গিতে বলল, আর আমাকে গতকাল বিকেলে মেজো ভাইয়া টাকা পাঠিয়েছে, সুতরাং ধরে নাও তোমাকে তোমার দুলাভাইয়ের টাকাতেই বই কিনে দিলাম, আমার নিজের টাকায় নয়। তোমার দুলাভাইয়ের টাকায় বই তুমি কিনতেই পারো। মোগলাই পরোটা খাওয়ানোর ঋণ শোধ করছো? বন্ধুদের মাঝে কিসের এত ঋণ? তটিনী দীর্ঘশ্বাস ফেলে বলল, তবু এটা ঠিক না, আমি তোমাকে কালকে এই টাকাটা ফেরত দিয়ে দেব, তুমি কিন্তু সুন্দর করে টাকাটা নিয়ে নেবে, কোনো বাহানা করবে না। সাদমান হাসলো, ওকে ডান। তটিনীর হাতের সব কটা টাকা শেষ হয়ে গেছে, যেহেতু খেয়ার হাতেও টাকা নেই, তাই ও মনে মনে স্থির করলো কালকে কবিতা সরকারের কাছ থেকে টাকা ধার নিয়ে সাদমানের এই ঋণটা আগে শোধ করবে। বইয়ের ভারী ব্যাগটা ও হাতে নিতেই সাদমান ওর নিজের বইয়ের পলিথিনটা এক হাতে ধরে বলল, তোমার ব্যাগ কি বেশি ভারী লাগছে? প্রবলেম হলে আমাকে দাও, আমি ধরছি। তটিনী দোকান থেকে বেরিয়ে সামনের পিচ ঢালা রাস্তার দিকে হাঁটতে হাঁটতে বলল, নো থ্যাঙ্কস, এমনিতেই তো আমাকে একটা বড় সড়ো ঋণের মধ্যে ফেলে দিলে, আবার ব্যাগও টানবে। সাদমান শব্দ করে হাসলো। ও নিজের ডান হাতে পলিব্যাগটা নিয়ে বাম হাতটা আবার পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, আমি যদি তোমার ভাই বা কাজিন হতাম তাহলে এত হেজিটেট ফিল করতে? ঘাড় উঁচু করে সাদমানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। সোহানার কখনো টাকা শর্ট পড়লে আমি কি দিতাম না? তুমি তো আমার বোনের মতোই। তা হয়তো দিতে, তাহলে তুমি কি ভাবির কাছ থেকে কখনো ধার নাও না, আবার হাতে টাকা এলে ফেরত দিয়ে দাও না? তটিনীর মনে পড়ল খেয়ার কাছ থেকে 2 বছর আগে টাকা ধার করেছিল, ওটা এখনও দেওয়া হয়নি। তাহসিনের টাকাকে তো গাছের পাতা মনে হয়, যখন তখন তাহসিনের হোম ব্যাংকে ধাপা মারে। সাদমানের সাথে কথা বললে তটিনী অনুভব করে ওর মধ্যে সিভিক সেন্সের বড্ড অভাব। আমতা আমতা করে বলল, দেই মাঝে মাঝে। তো আমিও তো তেমনই, তাহলে এত ইতস্তত বোধ করছো কেন? আমাকেও সোহানার মতোই কালকে ফেরত দিয়ে দিও। সাদমানের আন্তরিকতা দেখে তটিনীর মুখে হাসি ফুটল। ও বলল, মনে থাকে যেন, আমি কালকে টাকা ফেরত দিতে এলে আবার যেন দয়ালু ডায়লগ না শুনি। ভেঙিয়ে বলে, সোহানা টাকা ধার নিলে আমি ভাই হয়ে আমি ফেরত নিতাম? সাদমান হেসে ফেলল, না না, বলবো না। আমি হলে থাকি, আমাকেও তো খেয়ে পড়ে হাতে টাকা জমিয়ে চলতে হবে, তাই না? তাছাড়া সুহানা আর আমার মাঝের লেনদেন অলওয়েজ ক্লিয়ার থাকে। বেশ, মনে থাকে যেন কথাটা। মনে থাকবে, কিন্তু একটা কথা বলো, তুমি একা একা এখানে চলে এলে কেন? এই এরিয়াটা কিন্তু খুব একটা ভালো না, বুঝোই তো পরিবেশ। নয়না বা জেবাকে সাথে নিয়ে আসতে পারলে না? নয়না আর জেবা দুজনে খুব বিজি ছিল, একা না এসে আমার আর কোনো উপায়ও ছিল না। সাদমান একটু গম্ভীর হয়ে বলল, পরের বার এলে আর একা এসো না, যদি আসতেই হয় আর নয়না বা জেবা যদি ফ্রি নাই থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো, আর আমাকে বলতে ইচ্ছে না হলে সীমান্তকে বলতে পারো, বাট প্লিজ লাবিবকে বলতে যেও না আবার। লাবিবের নাম শুনতে তটিনী হা হা করে হেসে ফেলল। হাসতে হাসতে ও বলল, তোমার আর লাবিবের মধ্যে সমস্যাটা কি বলো তো? তুমি একবার ওর পিছে, ও আবার তোমার পিছে লাগে, এভাবে লাগো কেন একটা আরেকটার পেছনে? সাদমান গম্ভীর কণ্ঠে বলল, ও বড্ড ইরিটেটিং। আরে ও তো বেশ ফানি, হোয়াট এভার, আমি ওকে একদম পছন্দ করি না। সো ওকে নিয়ে কথা না বললে বরং আমার ভালো লাগবে। তটিনোর বিরক্তি দেখে নিজের হাসি চেপে বলল, আচ্ছা, অ্যান্ড পরের বার খুব বেশি প্রয়োজন না হলে আর একা আসবো না, আর খুব প্রয়োজন হলে নয়না জেবা ফ্রি না থাকলে অবশ্যই তোমাকে বলবো, না হয় সীমান্তকে জানাবো, ওকে? সাদমান হাসলো, ওকে। বাংলা বাজারের চিপাগুড়িতে হাঁটতে হাঁটতে সাদমান তটিনী আগামীকালের আইটেম নিয়ে আলোচনা করলো। সাদমান তটিনীকে রিক্সা ঠিক করে দিল, রিক্সা ভাড়াও দিয়ে দিল। তটিনী ভীষণ খেপল, বাড়াবাড়ি করছো এবার, কালকে ফেরত দিয়ে দিও। তটিনী কিছু বলল না, কালকে টাকা দিয়ে দিবে, মাথায় ঋণের বোঝা ওর ভালো লাগে না। ইশতিয়াক সাইমের নুরানি জান্নাত খেয়ার ডেইলি রুটিন খুব ভালো করে জানা আছে। কোন দিন খেয়ার ল্যাব ক্লাস থাকে আর কোন দিন থাকে না তা স্যাম খুব ভালো করে জানে। এই যেমন আজ খেয়ার কোনো ল্যাব ক্লাস নেই। স্যামের মনের ভেতর একটা চিন্তা খচখচ করছিল। ওর ধারণা গতকাল কোনো একটা কারণে খেয়া ভীষণ আপসেট ছিল, তাই খুব একটা কথা বলেনি। এমনকি মাঝরাতে কীভাবে যেন একটা মেসেজ পাঠিয়েছিল, কিন্তু সেটাও স্যাম দেখার আগেই ডিলিট করে দিয়েছে। নিশ্চয়ই ভীষণ বাজেভাবে মন খারাপ, না হলে তো খেয়া অমন মেয়ে না। খেয়ার মন খারাপের কারণ গতকাল স্যাম বের করতে না পারলেও আজ ঠিকই করবে, বা মন খারাপের কারণ খেয়ার খুব বেশি পার্সোনাল ম্যাটার হলে ও
ওদিকে জোর না দিয়ে মন ভালো করার চেষ্টা করে দেখতেই পারে। দুজনেরই মুখ ঘুরিয়ে থাকলে এগিয়ে আসবে কি? খেয়া ছেলে মানুষ বলে কি সাইমও ছেলে মানুষ নাকি? তাই তো 12টা অবধি টানা রোগী দেখে সাইম এসেছে খেয়ার ভার্সিটির সামনে। সবসময় ভার্সিটির মেন গেটের ঠিক উল্টো পাশে যেখানটায় দাঁড়িয়ে থাকে সাইম, আজ সেখানে আগে থেকে একটা কালো রঙের গাড়ি পার্ক করেছিল। অজ্ঞতা সাইম একটু বাঁদিকে এগিয়ে গিয়ে ফুলের দোকানের সামনে গাড়ি পার্ক করে হালকা হেলান দিয়ে দাঁড়ালো। দুপুর দুটোর কড়া রোদ তখন মাথার উপর খাঁ খাঁ করছে। এই চড়া রোদের মধ্যে সাইম ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল ওর নিজেরও খেয়াল নেই। মিনিট 20-25 মিনিট তো হবেই। পিঠের দিকটা ঘামে জুবুথুবু হয়ে গিয়েছে। হঠাৎ গেটের দিকে চোখ পড়তে সাইম সোজা হয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ও হাত উঠিয়ে খেয়াকে ইশারা করলো। খেয়া চুল ঠিক করতে করতে পূর্ণার কথায় হাসতে হাসতে একবার বাঁ দিকে তাকিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সাইম হাত উঠিয়ে ঘন ঘন ইশারা করার পরও খেয়া যেন দেখেই দেখল না। সাইমের মনে হলো খেয়ার সাথে ওর দৃষ্টি বিনিময় হয়েছে কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু একটু না দাঁড়িয়ে ও অনিন্দ নামক ছেলেটার সাথে হাসতে হাসতে গল্প করতে করতে হেঁটে চলে গেল। সাইম অপেক্ষা না করে তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করে ডায়াল করতে শুরু করলো। ও খুব ভালো করে দেখেছে গেট দিয়ে বের হওয়ার সময় খেয়ার ডান হাতে মোবাইল ছিল। কল করলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু 1, 2, 3, 4, 5 বার রিং হওয়ার পরও খেয়া কল রিসিভ করলো না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সাইম কিছুক্ষণ ঠিক মাঝ রাস্তায় বোকার মতো দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশের কোলাহল কিছুই ওর কানে ঢুকল না। খেয়া হাঁটতে হাঁটতে আবার পিছু ফিরল। সাইম সহসায় আবার হাত উঠে ইশারা দেয়, কিন্তু খেয়া সামনের দিকে ফিরে যায় আর একবারও পেছনে তাকায় না। সাইম ধীরে হাত নামিয়ে নিল, মস্তিষ্কে ধরা দিল সামহাও খেয়া কি ওকে ইগনোর করল। ধীরে ধীরে সাইমের চোয়াল শক্ত হয়ে এলো, বেশ অপমান বোধ করতে শুরু করলো। কই, খেয়া তো বন্ধুদের সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলছিল, দাঁত দেখিয়ে হাসছিল, তাহলে সাইমকে এত অবহেলা করলো কেন? গতকালও আজও পরপর 2 দিন খেয়া সাইমকে অবহেলা করলো। সাইমের মাথার রগগুলো দপ দপ করতে লাগলো, রাগটা চিনচিনিয়ে উঠে গেল মগজে। ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে গাড়ির ভেতরে গিয়ে ধপ করে বসে দরজাটা টেনে নিল। স্টিয়ারিং হুইলটা শক্ত করে মুঠো করে ধরে ও চুপচাপ বসে রইল। চোখ দুটো রাগে লাল হয়ে উঠল ওর। ঠিক তখন শক্ত মুখে সাইম যখন নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, তখন সাইমের মোবাইলটা সজোরে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিসেস সাইম নামটা। সাইম কলটা কেটে দিতে গিয়েও একটা দীর্ঘ ও তপ্তশ্বাস ফেলে কলটা রিসিভ করলো। খেয়ার কথাও শোনা উচিত। ওপাশ থেকে খেয়ার স্বাভাবিক কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, আসসালামু আলাইকুম। সাইম নিজের ভেতরের রাহ চেপে ধরে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কল করেছিলেন? আচ্ছা, আপনি কোথায়? আমার হাতে আসলে তখন ফোন ছিল না, তাই রিসিভ করতে পারিনি। খেয়ার হাতে ফোন ছিল, অথচ কত সহজে মিথ্যা কথাটা বলে দিল। সাইমের চোয়াল আরও শক্ত হয়ে এলো, তাতে দাঁত চাপল। অতিরিক্ত রাগে ওর মুখ থেকে কোনো কথা বেরোলো না, ও নীরব রইল। খেয়া ওপাশ থেকে আবার ওপর ডাকলো, হ্যালো, শুনতে পাচ্ছেন? এই সময় কল করেছিলেন কেন? সাইম খুব সংক্ষিপ্ত উত্তর দিল, এমনি। ও, ব্যস্ত? খেয়ার পাশ থেকে হাসাহাসির শব্দ আসছে। হ্যাঁ, রাখলাম। আচ্ছা, ফ্রি হয়ে কল দিয়েন। সাইম আর 1 সেকেন্ড অপেক্ষা না করে কলটা কেটে দিল। ফোনটা পাশের সিটে ছুঁড়ে মেরে গোলাপের তোড়াটা রাস্তায় ফেলে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। একটু সামনেই মোড়ের মাথার জ্যামে যখন গাড়িটা থামলো, সাইমের চোখ গেল ফুটপাতের দিকে। সেখানে একটা আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে খেয়া ওর বন্ধুদের সাথে হাত নেড়ে নেড়ে খোঁজ গল্প করছে আর কোন আইসক্রিম খাচ্ছে। খেয়ার মুখে উজ্জ্বল হাসিটা সাইমের বুকের ভেতরে ক্ষতটাকে আরও গভীর করে তুলল। সাইম একটা তাচ্ছিলের হাসি হাসল নিজের ভাগ্যের উপর। সাইম মনে মনে প্রতিজ্ঞা করলো, ও যদি খেয়াকে এতটাই বিরক্ত করে, যার জন্য খেয়া ওকে এভাবে ইগনোর করতে আর মিথ্যা বলতে বাধ্য হলো, তাহলে সাইম আর কোনো দিন খেয়াকে জ্বালাতে যাবে না, কোনো দিনও না। অথচ সাইম জানতেও পারল না মুদ্রার ও পিঠার গল্পটা। খেয়ার মন মেজাজ তো আগে থেকেই বিক্ষিপ্ত ছিল মরার উপর খাড়ার ঘা হিসেবে। আজ ভার্সিটিতে আসার পর আরও 2টি কারণে ওর মেজাজ পুরোপুরি বিগড়ে যায়। প্রথমত, রাস্তায় চলন্ত রিকশায় ওর হাত থেকে পড়ে ওর চশমাটা ভেঙে গিয়েছে। খেয়ার হাতে আপাতত টাকা নেই নতুন চশমা কেনার মতো। দ্বিতীয়ত,
তটিনীকে ভোরের দিকে বারবার মোবাইলটা চার্জ দিতে বলেছিল, কিন্তু দেয়নি, যার দরুন ফোনে মাত্র 2% চার্জ অবশিষ্ট ছিল এবং খেয়ার রাগে মোবাইল সাইলেন্ট করে ব্যাগের ভেতর ফেলে রেখেছিল। তবে ওর বন্ধুমহল ওর জন্য এতটাই আশীর্বাদ স্বরূপ যে ওদের সাথে কথা বলার পর ওর বিক্ষিপ্ত মনটা মুহূর্তে ভালো হয়ে যায়। বিশেষ করে মৃন্ময়ের মতো জোকার গ্রুপে থাকলে কারো মন খারাপ থাকাই অসম্ভব। খেয়ার যত মন খারাপই হোক না কেন, এই ভাইয়ের মতো বন্ধুগুলো হাসিয়ে খুঁচিয়ে ওর মন খারাপের হাজারো কারণ নিমিশে ভুলিয়ে ফেলে। আর পূর্ণা ও সাইফাও তো ওর বেস্ট ফ্রেন্ড। ফলে গত 3 দিনের যত তিক্ততা আর মানসিক চাপ ছিল সব ধুয়ে মুছে খেয়ার মন থেকে একদমই হালকা হয়ে গেছে। গতকাল আইসক্রিম খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আজ ওরা সবাই মিলে আইসক্রিম খাবে ঠিক করেছে। তাই ক্লাস শেষ হওয়া মাত্রই ওরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এলো। খেয়া আইসক্রিম খেয়ে পূর্ণার সাথে একটু নীল খেতে যাবে, তাই বাসায় ফিরতে আজ তুলনামূলক একটু লেট হবে। কবিতা সরকারকে আগে থেকে জানিয়ে না রাখলেও উনি টেনশন করতে পারেন, তাই ভার্সিটির গেট থেকে বের হওয়ার আগে খেয়া পূর্ণার কাছ থেকে ফোন চাইল, কারণ ও নিজের ফোনের অবশিষ্ট চার্জটুকু শেষ করতে চায় না। পূর্ণা নিজের ফোনটা বাড়িয়ে দিল খেয়ার দিকে। খেয়া পূর্ণার হাত থেকে ফোন নিয়ে গেট দিয়ে বেরিয়ে যেতে বাঁ দিকে এক পলক তাকিয়ে চুল ঠিক করছিল। চশমা ছাড়া দূরের সব কিছু ওর কাছে ঝাপসা লাগছিল, কিন্তু মনে হলো সাইমকে দেখেছে। খেয়া ভালো মতো খেয়াল করার আগেই অনিন্দ পাশ থেকে তখন মজা করে বলে উঠল, কী রে খেয়া, চশমা ছাড়া দুনিয়া কেমন লাগে? খেয়া হেসে উঠে জবাব দিল, অ্যাস্থেটিক লাগে মামা। কিন্তু পর মুহূর্তেই খেয়া কেমন যেন চুপ হয়ে গেল। মনের ভেতর একটা খটকা লাগলো। ও কি আবছাভাবে সাইমকে দেখল? খেয়া তড়িঘড়ির দিকে তাকালো। সময় দুপুর 2টা। সাইমের তো এই সময় হসপিটালে থাকার কথা। ভার্সিটির সামনে ও কী করবে? তাছাড়া ও এলেও তো সোজা অপোজিটে দাঁড়ায়, এই ফুলের দোকানের সামনে তো দাঁড়ানোর কথা নয়। খেয়া তাও মনের খটকা থেকে যায়। অনেকটা পথ যদিও হাঁটা শেষ, তাও একবার পেছনে ফিরে তাকালো। কিন্তু চশমা ছাড়া দূরের মানুষ জিনিস সবই অস্পষ্ট হওয়ায় ও কিছুই আলাদা করতে পারল না। একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ও পূর্ণার ফোন থেকেই কল করে কবিতা সরকারকে কল করে জানিয়ে দিল সে ফিরতে আজ একটু দেরি হবে, তার মোবাইলে চার্জ নেই। মেয়ের মন কদিন ধরে খারাপ থাকায় কবিতা সরকারও আর অমত করল না, অনুমতি দিয়ে দিলেন। মার সাথে কথা শেষ হলেও খেয়ার মনের খটকাটা কাটল না। পূর্ণাকে পূর্ণার মোবাইল ফেরত দিয়ে খেয়া সাইড ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে তাকিয়ে দেখল 2% চার্জ কমে এখন মাত্র 1% এসে দাঁড়িয়েছে। আর তার নিচে জলজল করছে সাইমের 5টা মিস কল। খেয়ার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সাইম কি তবে আসলে এসেছিল? ফোনের চার্জ যে কোনো সময় শেষ হয়ে যাবে। ও তড়িঘড়ি করে ওই 1% চার্জ নিয়ে সাইমকে কল করলো। ওপাশ থেকে সাইমের সংক্ষিপ্ত ও রুক্ষ উত্তর শুনে খেয়া ভাবল সাইম হয়তো হসপিটালে খুব ব্যস্ত। ঠিক তখনই সাইফা ওর হাতে একটা কোন আইসক্রিম এনে গুজে দিল, আর বারবার মোবাইল ব্যাগে ঢোকানোর জন্য গজগজ করতে থাকলে খেয়া সাইমের চিন্তাটা সাময়িকভাবে মাথা থেকে ঝেড়েই ফেলল। তাও আড্ডার মাঝে ওর মন বারবারই ওদিকে চলে যাচ্ছিল। কিন্তু সাইম এই সময়ে কোথা থেকে আসবে? ধুর, ও হয়তো এমনি হসপিটাল থেকে কল করেছিল। সাইম এমন সময় জীবনেও ফ্রি থাকে না। সব ভুলে খেয়া বন্ধুদের সাথে আইসক্রিম খেতে খেতে আড্ডায় ডুব দিল। মনে মনে ভাবল, সাইম ফ্রি হলে তো আবার কল করবেই, অথচ ও জানতেও পারল না ফুটপাথের ওপারে জ্যামে আটকা থাকা একটা সাদা রঙের গাড়ি ভেতর থেকে তীব্র একজোড়া চোখ ওর দিকে অভিমান দৃষ্টিতে তাকিয়েছিল। এখানেই শেষ হলো 28তম পর্বটি। কেমন লেগেছে আজকের পর্বটি আপনাদের কাছে? অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।